এবং মোস্তফা সাহেবের মতো একই ডিজাইনের কোটি পড়েছে উপরে। অরুর বুকের ভেতরটা কাঁপছে, শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ধ্যান মেরে তাকিয়ে রইল। ছোট থেকেই অরু ভেবে এসেছে তন্ময় অসম্ভব সুন্দর দেখতে। সুন্দর সে সকলের কাছেই প্রিয় ছিল সব সময়। যখন কাজিনদের আড্ডা বসত, সবার নজর তন্ময়ের দিকে থাকতো, এমনকি অরুরও। এদিকে অরুর তীক্ষ্ণ চাহনি তন্ময় দেখেও যেমন দেখল না। আকাশের পাশে এসে ড্রাইভিং সিটে বসলো। জয়া বেগম পেছনে অরু আর সাবিহার মধ্যে বসেছে। অরুর চোখজোড়া আর চোখে তন্ময়ের দিকে চলে যাচ্ছে বারবার। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে জানালার বাহিরে তাকালো। লোকটা এত সুন্দর কেন? অরুর আন মনে মিনমিন করে বলল। ছেলেদের এত সুন্দর হতে নেই, একদম নেই। খান বাড়ির সামনে অলরেডি শাহজাহান বাড়ির দুটো গাড়ি পৌঁছিয়েছে। রুবি, দীপ্ত, সুমিতা বেগম, মুফতি বেগম এখনও গাড়িতে বসে। তন্ময়দের গাড়ি পৌঁছতে দেখে নেমে আসলেন। জয়া বেগমকে দেখে তাদের চোখ জোড়া ভিজে উঠেছে। খান বাড়ির কর্তা এগিয়ে এসেছেন তাদের আপ্যায়নের জন্য। কর্তার সাথে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, তার সাথে আনোয়ার সাহেব, ওহি সাহেবও উপস্থিত। তন্ময়ের পাশেই মোস্তফা সাহেব দাঁড়িয়েছেন। ছেলেকে দেখে স্ত্রীর দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। জয়া বেগম মাথা নত করে রেখেছেন, সে ভুলেও আশেপাশে তাকাচ্ছেন না। স্বামীর দিক তো আরও আগে নয়। এত সব আলাপ আলোচনা শোনার সময় অরুর নেই। সকলের আর চোখে সে তন্ময়ের পেছনে দাঁড়িয়ে আছে। ওকে ঝুঁকে মেরে কিছুক্ষণ পরপর তন্ময়ের মুখমণ্ডল দেখছে। সকলে যখন খান বাড়িতে ঢুকতে ব্যস্ত, সেই সময় তন্ময় হুট করে অরুর কান টেনে ধরল। আচমকা টানে অরু আর্তনাদ করে উঠল। আহ আহ, ছাড়ুন। কানে দুল পড়েছি তো, ব্যথা পাই। এমন ভারী কানের দুল পরার মানে কি? দেখে তো মনে হচ্ছে কান ছিঁড়ে পড়ে যাবে। দেখতে এমনটা দেখায়, তবে অত ভারী নয়। আপনি পরে দেখুন, একদম ভারী নয়, খুব হালকা। তন্ময় এবার একটু শক্তি দিয়েই কান টেনে দিয়ে শুধালো। আমি পরবো? না না, আমিই পরবো। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই। ভুল হয়ে গেছে, আর বলবো না। তন্ময় ছেড়ে দিল। চেনা পরিচিত মানুষদের ডাকে সেদিকে চলে গেছে। অরু তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। লাল কান ধরে মায়ের পেছন পেছন হাঁটছে। আর চোখে আর একবার তাকালো তন্ময়ের দিকে। এবার আচমকা তন্ময় তাকিয়ে চোখ রাঙাতেই অরু নজর ফিরিয়ে ফেলল। যেভাবে তাকিয়েছে মনে হলো অরুকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। সাবিহা জানে এখানে অয়নকে দেখতে পাবে। খান বাড়ির সাথে অয়নের বাবার খুব ভালো বন্ধুত্ব, তাই যখন অয়নকে সোফায় বসে কথা বলতে দেখেছে মোটেও অবাক হয়নি। অবাক হয়েছে অয়নের বিহেভিয়ারে। আজ যেমন অয়ন সাবিহাকে চেনেই না, ছেলেটা সিরিয়াস ভঙ্গিতে চায়ের কাপ হাতে নিয়ে কথাবার্তায় ব্যস্ত। অবশ্য অয়নের এমন ব্যবহার অযৌক্তিক নয়। কিছুদিন আগে রাগের মাথায় সাবিহা অনেক কথা শুনিয়েছে অয়নকে। এতটাই শক্ত কথা বলেছে যে অয়ন এই কয়দিন যাবৎ তার সামনেই আসেনি। নিশ্চয়ই অয়ন বুঝতে পেরেছে সাবিহা আর তার কখনোই সম্পর্ক হওয়া সম্ভব না। ভালোই হলো। সাবিহা নীরবে বুকের ভেতরের পিনপিনে কথাটা অগ্রাহ্য করল। মনে মনে ঠাই করেছে দ্বিতীয়বার তাকাবে না এই ছেলের দিকে। কিন্তু তার নজর কিভাবে যেন চলে যাচ্ছে ওদিকে। নজর ফেরাতে সে সেখান থেকে চলে এলো, এসে দাঁড়িয়েছে পূর্ব দিকে। এদিকটায় মানুষের যাতায়াত কম, সবাই পশ্চিম দিকে আড্ডায় ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাবে, তখনই ওড়নায় টান অনুভব করলো। ঘুরে দেখলো তার ওড়না রেলিংয়ের সাথে আটকে আছে, টেনে ছোটাতেও পারছে না। পেছন থেকে আওয়াজ আসলো। সাহায্য লাগবে? সাবিহা ফিরে তাকালো না। না তাকিয়েই জানে এটা কার কণ্ঠ। অয়ন সামনে এসে দাঁড়ালো, খুব সহজেই ওড়নাটা ছাড়িয়ে দিল। সাবিহা চলে যেতে নিচ্ছিল, আবারও ওড়নাই টান খেলো। ভেবেছে এবারও রেলিংয়ে বেজেছে, কিন্তু ঘুরে দেখলো ওড়না অয়নের হাতে। সাবিহা চমকে তাকালো। এসব কেমন ধরনের অসভ্য ব্যবহার? অয়নের জবাব নেই। জবাবের বদলে ওড়নাটা হাতে পেঁচিয়ে নিতে লাগলো। সাবিহা অবাকের চূড়ান্তে। অয়ন,
অয়নের কানে যেন সাবিহার কণ্ঠ পৌঁছচ্ছে না, নিচের মতো ওড়না টেনে যাচ্ছে। রাগে লজ্জায় সাবিহা বাকরুদ্ধ। সাবিহার সামনে আসতেই অয়ন বলল, আপনার জন্য কি আসলে আমি খুব অযোগ্য? ও না ছাড়ো। 4 বছর বয়সের গ্যাপ কি খুবই লজ্জাজনক? অয়ন, কেউ হাসবে। অয়ন গম্ভীর স্বরে বলল। আসুন, আমার কথার উত্তর দিন। সাবিহা রেগে তাকিয়ে ওড়না ছুটাতে চাইলেও ব্যর্থ হচ্ছে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, নিজের সীমানায় থাকো। সীমানায় ছিলাম, কিন্তু আজ থেকে থাকবো না। আপনি শুধু আমার ভালো রূপ দেখেছেন, এখন খারাপটা দেখবেন। সাবিহা কি করবে দিশে পাচ্ছে না। রাগান্বিত অয়নের চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। কেন এই ছেলেটা সব কিছু ওলটপালট করছে? কেন তার দুনিয়া তছনছ করছে প্রতিনিয়ত? কেন এত জ্বালাতন করে? দূর থেকে অরুর কণ্ঠের স্বর ভেসে আসছে। অয়ন সাবিহার ওড়না ছেড়ে দেয়, দাঁতে দাঁত ঠেকিয়ে বলল, রাতে সাথে আসবেন, আপনার সাথে কথা আছে। আল্লাহর কসম, আপনি না আসলে আমি সোজা আপনার ঘরে ঢুকে যাব। অয়ন যেভাবে এসেছে সেভাবে অন্য পাশ দিয়ে চলে গেল। অরু দৌড়ে এসে দাঁড়ালো সাবিহার সামনে। একা দাঁড়িয়ে আছো যে? চলো, এক্ষুনি রওনা হব। চাচু ডেকেছে। যেতে নিয়ে সাবিহা পিছনে তাকালো, নেই কেউ। দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি হচ্ছে এগুলো? তন্ময় যেই গাড়িতে চড়েছে সেই গাড়ি অলরেডি ফিল আপ। দীপ্ত, রবি, সাবিহা, আকাশ, এমনকি জয়া বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম একসাথে বসেছেন। ওরও ছোট ছোট চোখ করে তন্ময়ের দিকে তাকিয়ে আনোয়ার সাহেব পেছন থেকে ডাকলেন। আম্মা, আসো, বাবার সাথে বসবা। যাওয়ার সময় অরু ভেজা ভেজা চোখে তন্ময়কে দেখে গেল। মন খারাপ নিয়ে অন্য গাড়িতে 3 বাপ চাচাদের সঙ্গে বসলো। নাক পিটপিট করায় টিস্যু বের করতে নিয়ে দেখল তন্ময় আসছে এদিকে, চোখে মুখে সানগ্লাস পরে। অরু দ্রুত টিস্যু সরিয়ে ফেলল। তন্ময় এসে ড্রাইভিংয়ে বসেছে। মুহূর্তেই গাড়ি চলতে শুরু করলো। তার মানে তন্ময় এই গাড়িতে যাবে? অরু খুশিতে গদগদ হয়ে আছে। বিড়াল যেমন তার প্রিয় মাছ দেখছে তেমনভাবে তাকিয়ে রইল। তন্ময়ের পাশে মোস্তফা সাহেব বসেছেন, তার চোখেও সানগ্লাস। অরু নিচের হাত ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নিল। সানগ্লাস পরিহিত সে মিটিমিটি হাসছে। আজ সে আর তন্ময় একদম সেম টু সেম। কমিউনিটি সেন্টারে পৌঁছতে 20 মিনিট লেগেছে। পুরো পরিবার এক টেবিলেই বসেছে। খাওয়ার সময় অরু কাউকেই চেনে না, এমনকি তন্ময় কেউ না। সর্বপ্রথম টেবিলে সেই বসেছে, সকলের আগে খেতেও আরম্ভ করেছে। তন্ময় যখন তার পাশে বসেছে সেটাও খেয়াল করেনি মহারানী। খেতে খেতে একে সেকে হুকুম দিচ্ছে খাবারের বাটি পাস করতে। তন্ময়ের সামনের বাটিতে ভালো ভালো গোস্ত। অরুর নজর সেটাতে পড়েছে। ধীর গলায় বলল, আমাকে তরকারির বাটি দেবেন, ওই যে আপনার সামনেটা। অরু কষ্ট পেয়ে বলল। আপনি তো নিচ্ছেন না। তন্ময় মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেই নজর ফিরিয়ে বলল, লাগবে না তো। কিছুক্ষণ পর খেয়াল করলো তন্ময় নিজেই তাকে তরকারি বেড়ে দিচ্ছে। অরুর মন ভালো লাগাই ছেয়ে গেল। জলজল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে সে ভাবল তন্ময়ের পেছন পেছন ঘুরবে, কিন্তু সেটা হলো না। তন্ময় কথাবার্তায় ব্যস্ত। একসময় দেখলো মেয়েদের সাথে কথা বলছে, লম্বা চওড়া সুন্দরী মেয়ে যারা তন্ময়ের বয়সী। অরুর খারাপ লাগতে লাগলো। তন্ময়ের সাথে দাঁড়ানো মেয়েগুলোকে তার আর সুন্দর মনে হলো না, সবাইকে কাল সাপ মনে হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল তন্ময়ের দিকে, তার আশেপাশে ঘুরতে লাগলো, কিন্তু তন্ময় একবারও অরুর দিকে নজর দিল না। অভিমানী সে বাবার কাছে চলে এসেছে। বাকিটার সময় বাবার পেছন পেছন ঘুরতে লাগলো। ডিনার শেষে সাবিহা চুপচাপ সোফায় বসে। অরু তার চারপাশে বিড়াল ছানার মতো ঘুরঘুর করছে, মুখে যা আসছে বলছে, এটা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছে, কিন্তু সাবিহা কিছুই শুনছে না, অন্যমনস্ক হয়ে আছে। অরু একসময় সুমিতা বেগমের পিছু লাগলো। সাবিহা এই সুযোগে উঠে চলে এলো নিজের রুমে। কিছুক্ষণ বিছানায় বসে রইল। দেওয়াল ঘড়িতে রাত 10টা 33।
বাড়ির মানুষ এখনো সজাগ। সাবিহা বই নিয়ে টেবিলে বসলো, পড়ায় মনোযোগী হবার চেষ্টা করছে। আধা ঘন্টা খানেক পরেও মনোযোগ হারিয়ে ফেলছে। বই বন্ধ করে ব্যালকনিতে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে, আকাশ ডাকছে। বৃষ্টি আসবে মনে হয়। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পানে বিষণ্ণ চোখমুখ নিয়ে তাকিয়ে রইল। এক অসহায় যন্ত্রণা বুকে তোলপাড় সৃষ্টি করছে। খেয়াল করলো বাড়ির লাইট সোর্স অফ হয়ে গিয়েছে। তার মানে সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। বাড়িটা এখন শান্তশিষ্ট, সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা। মুহূর্তেই সাবিহা বৃষ্টির ফোঁটা অনুভব করলো মুখমণ্ডলে। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বাতাসে উড়ে বৃষ্টি তার শরীর স্পর্শ করছে। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে দেখে কার্টেন্স লাগিয়ে দরজা ছেটে ভেতরে চলে এলো। ঘড়ির কাঁটায় রাত 12টা। বৃষ্টির মধ্যে তো অয়ন আসবে না, সাবিহাকেও যেতে হবে না। মনে মনে নিজেকে মানিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল। তবুও মন আকুপাকু করছে। এই ঝুম বৃষ্টিতে অয়ন আসবে নাকি? না, আসবে না। অয়ন একদম আসবে না। আর আসলেও সাবিহা যাবে না। মন মানসিকতা শক্ত করে শুয়ে পড়ল। বিছানায় এদিক সেদিক ঘুরেও ঘুমাতে পারছে না। বৃষ্টির শব্দ ব্যালকনি থেকে ভেসে আসছে। হুট করে সাবিহা লাফিয়ে উঠল। ছাতা হাতে দৌড় লাগালো ছাদে। হাঁপাতে হাঁপাতে দম বন্ধ হবার জোগাড়। অন্ধকার সঙ্গে প্রখর বৃষ্টির মধ্যে অয়নকে দেখতে সাবিহার সময় লাগলো না। টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা এত তেজি এই ঠান্ডা বাতাসের মধ্যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার মানে হয়? সাবিহা এগিয়ে আসলো না, ছাতা মাথায় দিয়ে এখান থেকেই বলল। বাসায় যাও। অয়ন ঠাই দাঁড়িয়ে, কথা শুনছে না একদম। সাবিহার রাগ লাগলো, ইচ্ছে করছে চলে যেতে। পাও বাড়িয়েছে কিন্তু যেতে পারছে না। ফিরে তাকিয়ে দেখলো অয়ন লাফিয়ে তাদের ছাদে চলে এসেছে। তাকে এগিয়ে আসতে দেখে সাবিহার বুক কেঁপে উঠল। নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল। কি এমন জরুরি কথা যে এই বৃষ্টির মধ্যে বলতে হবে? ভালোবাসি। সাবিহার হাতের ছাতা নড়ে উঠল। শক্ত করে না ধরলে হয়তো পড়ে যেত। অয়ন আবারও বলল। আমি আপনাকে ভালোবাসি। প্লিজ বাচ্চামো ছেড়ে দাও অয়ন। তোমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমাকে ভালো লাগা এটা তোমার কিছুক্ষণের মোহ, একসময় কেটে যাবে। 5 বছর তো হলো, আর কত? বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় দাঁড়ানো অয়ন উচ্চস্বরে প্রশ্ন করল। কাটে না কেন এই মোহ? আরও 5 বছর অপেক্ষা করতে হবে নাকি সারা জীবন? সাবিহার মাথা ঘোরাচ্ছে। আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় তার পক্ষে। ফিরে যাও। এটা বলেই সাবিহা পা বাড়ায় চলে যাবার জন্য। পেছন থেকে অয়ন তার হাত চেপে ধরে। পরপর মাথার উপর থেকে ছাতাটা সরে যায়। মুহূর্তেই ভিজে গেল সে। অয়ন হাত ছাড়ল না, কাছে এসে দাঁড়ালো। কণ্ঠ যথাসম্ভব শান্ত করে বলল। আমাকে ভালোবাসা যায় না সাবিহা। এটা অসম্ভব। আমার একটা সমাজে বসবাস করি অয়ন। এখানে কিছু রীতিনীতি আছে, মানুষ কি বলবে এটার গুরুত্ব দিতে হবে। আচমকা সাবিহা নিজেকে অয়নের বাহু ডোরে আবিষ্কার করলো। শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রাজনীতি, সমাজ, লোকজন আমি কিছুই পরোয়া করি না। আমি শুধু আপনার পরোয়া করি। আমি শুধু আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি আমাকে ভালোবাসুন। সাবিহা নিশ্চুপ হয়ে অয়নের বুকে পড়ে রইল। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে না। ক্লান্ত হয়ে পড়েছে সে। অয়নকে কিভাবে বোঝাবে তার মনের কথাগুলো? কিভাবে বোঝাবে এই সমাজ তাদের মেনে নিবে না, পরিবার মেনে নিবে না? সাবিহা অস্পষ্ট স্বরে বলল। কেউ মেনে নিবে না। আপনি যদি চান সবাই আমাদের মেনে নিক, আমি সবাইকে মানতে বাধ্য করব। সাবিহা কাঁদতে শুরু করেছে। তোমার সাথে আমাকে মানাবে না তো? আমি মানিয়ে দেব। ম্যাচুরিটি বাড়াতে হবে তো বাড়াবো। এখন থেকে এই দুনিয়ার সম্মুখীন হতে হবে, হব। আপনার দায়ভার নেওয়ার জন্য কাজ করতে হবে তো আমি কাজ করতে শুরু করবো সাবিহা। আপনি শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করুন, আমার অপেক্ষা করুন, আমাকে কিছু বছর সময় দিন। সাবিহা কেমন গলে গেল। চোখ জোড়া বন্ধ করে অয়নের মিষ্টি কথাবার্তা শুনতে থাকলো। এগুলো শুনতে কতটাই না ভালো লাগছে। আসলেই কি সম্ভব? অয়ন এখনো অনার্সে। সম্পূর্ণ পৃথিবী দেখা বাকি তার। বাইরের সুন্দর পৃথিবী ঘুরে এসে কি সাবিহাকে
তখনও ভালোবাসবে? এভাবেই তার জন্য পাগল থাকবে? অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়েছে, ভালো হয়েছে। 4-5 দিনের মাথায় ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে এসেছে। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে আর সন্ধ্যার দৌড়ে তন্ময়ের কাছে হায়ার ম্যাথামেটিক্স করার ছুতায় চলে আসে। তন্ময় দৈনন্দিনের মতো একই ব্যবহার করে। অরুর আবেগী মন, ব্যাকুলতা, তীক্ষ্ণ নজর কিছুই যেমন সে চোখে দেখে না, কিন্তু দিন যাচ্ছে আর অরুর অস্থিরতার মাত্রা বেড়ে চলেছে। যেমন মাসখানেক আগে হুট করে বালিশ বুকে জড়িয়ে কেঁদে কেটে টিস্যু দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে। এখন কান্না কেন করেছে নিজেই জানে না। সেদিন তন্ময় তার মেসেজ সিন করেনি দেখে অরু সারা দিন খাওয়া দাওয়া করলো না। পরশু কল করেছে, তার কল রিসিভ করেনি দেখে সারা দিন চোখের কোণে জল নিয়ে পুরোটা বাড়ি ঘুরেছে। গতকাল ভাত খেতে বসে হুট করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সর্দি চোখের জল দিয়ে চোখ মুখ ভরে ফেলেছে। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব সকলেই চিন্তিত সুরে প্রশ্ন করেছেন। কি হয়েছে আম্মা? প্রত্যুত্তরে অরু নাক টেনে বলেছিল, আমাকে ভালো ডক্টর দেখাও না কেন তোমরা? আমাকে কি ভালোবাসো না? আমার সারাটা বছর ঠান্ডা লেগে থাকে কেন? আনোয়ার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আম্মা, তুমি সারা রাত এসি সেরে শুয়ে থাকো, শরীরে কাঁথা জড়াও না তো, ঠান্ডা তো লাগবই। তুমি চলো, আমরা এখনই ডাক্তারের কাছে যাব। বাবার আদুরে কথাবার্তায় অরুর মন ঠান্ডা হয়েছে ঠিকই, তবে আজকে আর এক কাণ্ড ঘটতে চলেছে। অরুর বেশ কিছু ক্লাসমেটদের বয়ফ্রেন্ড আছে এবং তাদের থেকে শুনেছে কাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিন ভালোবাসার মানুষদের উৎসবের দিন। প্রেমিক প্রেমিকারা ঘুরতে চায়। অরু যেতে চায় তন্ময়ের সাথে, কিন্তু তন্ময় আর সে তো প্রেমিক প্রেমিকা না। তাহলে এখন অরু চাই প্রেমিকা হতে, আর তার প্রেমিক হিসেবে তন্ময়কে চায়। দরজার ছিটকিনি আটকে সেলফোন হাতে অরু বিছানার মধ্যে বসলো। সাথে এনেছে টিস্যু বক্স। যদি তন্ময় তার সাথে যেতে না চায় তাহলে অরু কাঁদবে, কেঁদে কেটে তন্ময়কে শোনাবে, শুনিয়ে রাজি করাবে। প্রথম কলে রিং বেজেছে কিন্তু ধরেনি। দ্বিতীয় কলে তন্ময় রিসিভ করেছে। অরু চুপ হয়ে রইল। ওপাশ থেকে তন্ময়ের গভীর রাতের গম্ভীর স্বরে শোনা গেল, কি হয়েছে? অরু মিনমিনে সুরে বলল, আপনি কি কাল ফ্রি? বুঝিনি। অরু এবার উচ্চস্বরে বলল, আপনি কি কালকে আমাকে নিয়ে বেরোবেন? কেন? আমি ঘুরতে যেতে চাই। কাল নয়, অন্য আরেকদিন যাস। সাবিয়াকে বলে দিব, নিয়ে যাবে। না। তন্ময় ধমকের সুরে বলল। কি না? ধমক খেয়ে অরুর মুখটা অন্ধকার হয়ে গেল। এনিয়ে বিনিয়ে বলল, আমি আপনার সাথে যাব। অফিস আছে। আপনি কি ছুটি নিতে পারবেন না একটা দিন? পারবো না। অরু নাক ফুলিয়ে চলেছে। চোখের কোণ লাল হয়ে গেছে তার। কেঁদে দিবে দিবে ভাব। আপনার কি আমার প্রতি একটু মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? আপনার ওসব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। চাচ্চুরে ফোন দে তো। অরু কল কেটে দিল ভয়ে। এগুলো যদি তার বাবাকে বলে অরু অনেক কষ্ট পাবে। বাবা কি ভাববে তাকে? ছোট থেকে যাকে ভাই বলে গেছিস এখন তাকে বিরক্ত করিস? এই শিক্ষা দিয়েছি তোকে? ভয়ে অরু কাঁদতে বসলো। তন্ময় কল করেছে। অরু কান্না থামিয়ে ধরল। নাক টানার মধ্যে বলল, আর বলবো না, হ্যাঁ, এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিচ্ছু বলিয়েন না। এই যে কান ধরেছি। তন্ময়ের গলার স্বর মুহূর্তেই নরম শোনা গেল, একটু তাড়াহুড়াও শোনালো না। কান্না থামা, কথা শোষ। অরুর ফোনের চার্জ চলে গেল। ফোনও চাচ্ছে না অরু কথা বলুক, কথা বললেই বিপদ। সেলফোন চার্জে দিয়ে অরু ঘুমাতে গেল। তার শুধুই কান্না পাচ্ছে। বালিশ ভিজে ছারখার। তন্ময় তাকে বোনের নজরে দেখে, আর সে? অরু আসলেই নির্লজ্জ। সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে তাকে সবাই আস্ত খেয়ে ফেলবে। গোসল নিলে নিশ্চয়ই ফোলাভাব চলে যাবে। অরু সকাল সকাল গোসল নিল না, চোখ মুখ ফোলাই রয়ে গেছে।
কলেজ ড্রেস পরে মাথাসহ মুখ স্কার্ফ দিয়ে পেঁচিয়ে নিচে নেমে এলো। দীপ্ত তৈরি হয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। অরু তার পাশে বসে ধীরে সুস্থে খেয়ে বেরুলো। সাইকেল নিয়ে বেরিয়েছে বিধায় রাস্তাঘাটে নজর বোলাতে বোলাতে যাচ্ছে। সবখানে গোলাপ ফুল আর গোলাপ ফুল, যেন সম্পূর্ণ বাংলাদেশে ফুল ছাড়া আর কিছুই নেই। কলেজের সামনে ফুলের মেলা বসেছে আজ। অরু 100 টাকা দিয়ে একটা গোলাপ কিনেছে এবং সেটাকে নিয়ে পুরো ক্লাস জুড়ে কাহিনী করলো। যেমন তার পার্সোনাল ডায়েরির এক পেজে দুটো ছেলে মেয়ে এঁকেছে। উপরে সুন্দরভাবে লিখেছে ভালোবাসা দিবস। ছেলেটার মাথার উপর লিখেছে তন্ময় আর মেয়েটির মাথার উপরে লিখেছে অরু। তারপর গোলাপ ফুলটার মধ্যে লাগিয়ে দিল। পাশে বসে মারছি ছিমিয়ে ছিমিয়ে এগুলো দেখছে। ঘুমন্ত কণ্ঠে বলল, তন্ময় ভাই, এগুলো দেখলে তোরে এক থাপড়ে সুইজারল্যান্ড পাঠাই দিবে। এভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাপাই, ফান্দে যে পড়ছো। সবগুলো ক্লাসে অমনোযোগী ছিল অরু। শেষ ক্লাস সেরে ক্যাম্পাসে পা ঝুলিয়ে বসে থাকলো। এহসান বাদাম এনেছে, সেগুলোই খাচ্ছে হেলে তুলে। এহসান কথায় কথায় বলে ফেলল, এই ওরু, তন্মার ভাইয়ের গার্লফ্রেন্ড নাই রে? আমার মনে হয় তার গার্লফ্রেন্ড আগুন সুন্দরী হইব। তিনি নিজেই যেই সুন্দর। সেদিন সন্ধ্যায় একটা মাইয়ার সাথে দেখছিলাম। ওইটা মাইয়া না পড়েছিল বুঝতে পারিনি, এত সুন্দর। মার্চি ঠোঁট কামড়ে আর চোখে অরুর দিকে তাকালো। অরু ঠোঁট নাক ফোলাচ্ছে, কেঁদে দিবে। ভাবতে না ভাবতেই দেখলো অরুর গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মার্চি এহসানকে বুঝতে না দিয়ে আলগোছে অরুকে নিয়ে সরে এলো। চোখ মুখ মুছে দিয়ে বলল, বোকা তো তুই। ভাইয়া কাজ করে, এখানে শত শত মেয়েরা আছে। যেমন তোর আশেপাশে কত শত ছেলেরা, তুই দুই একজনের সঙ্গে তো কথা বলিস, তাই না? তো তেমন সেও বলে, এটাকে সিরিয়াস নেওয়ার কি আছে? অরুর কান্না থেমে গেল। আমি তো সেভাবে ভেবে দেখিনি। মার্জিত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মধ্যে সুমনা এসে সামনে দাঁড়ালো। তার সাথে এসছে সাঙ্গাপাঙ্গা। সুমনার হাতে গোলাপ ফুলের বাগান। অরুকে দেখিয়ে বলল, এগুলো সব পেয়েছি চকলেট ডে টেডি ডেতেই। আমার বাড়ি ঘর ভরিয়ে ফেলেছে ছেলেরা গিফট দিয়ে। কি একটা অবস্থা, তুই তো একটাও পাসনি। অরু যেতে যেতে বলল, খোলা বাজারে মাছি বেশি থাকবে। সুমনা রেগে গেল। দৌড়ে তাকে ধরবে তার আগেই মার্চির সামনে এসে দাঁড়ালো। চোখ রাঙিয়ে তাকালো সুমনার দিকে। তারপর অরুর সাথে চলে এসেছে। যে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। গেটের সামনে আসতেই চমকে গেল অরু। তন্ময় দাঁড়িয়ে। অরুর চোখজোড়া পিটপিট করছে। সত্যি দেখছে তো? তন্ময় ভীষণ রেগে। তার চোখ মুখ থেকে আগুন বেরুচ্ছে যেন। অরু ভয় পেল। গতকালের জন্য লোকটা এখনো রেগে নাকি? অরুকে কি মারতে এসেছে? অরুর পেছনে দাঁড়ানো মার্জি আর এহসান একটু পেছনে চেপে গেল। তন্ময় তাদের দিক এসে নিজেকে শান্ত করল। অরুর হাতের সাইকেল নিয়ে এহসানে হাত দিয়ে বলল, বাড়িতে পৌঁছে দিতে পারবে না? জি ভাই, পারবো। ধন্যবাদ। তারপর শক্ত করে অরুর হাত ধরে নিয়ে চলেছে। অরু ভ্যাবলার মতো পিছু পিছু যাচ্ছে। মোড় থেকে তন্ময় রিক্সা নিয়েছে। অরু উঠে বসতেই সেও পাশে উঠে বসেছে। কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, তুই ফোন বন্ধ করেছিস কেন? আমি করি নাই তো, চার্জ ছিল না। চার্জ ছিল না যেহেতু আমায় কল দিয়েছিস কেন? তারপর চার্জ দিয়ে কল ব্যাক করিসনি কেন? তন্ময়ের ছাড়ি খেয়ে কেঁপে উঠেছে দৃশ্যমান রূপে। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি ভেবেছি আপনি কথা বলতে চাচ্ছেন না। তন্ময় অরুর মাথায় আঙ্গুল ঠেকিয়ে বলল, এই ভাবনা কল দেবার আগে কই ছিল? কি জানি, আপনি কি বাবাকে বিচার দিতে যাচ্ছেন? হ্যাঁ। আমি তো বললাম আর বলবো না। তন্ময়ের জবাব নেই। অরু ফ্যালফ্যাল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে। সেই চেনা পারফিউমের ঘ্রাণ। অরুর বুক কাঁপছে, শরীর জুড়ে শিহরণ বয়ে চলেছে। ইচ্ছে করছে তন্ময়ের শক্ত বড় হাতটা ধরতে, কিন্তু সাহসে কুলালো না। রিক্সা থেমেছে ধানমন্ডি 32-এর লেকের সামনে। তন্ময় নামতেই অরুও নামলো। চারপাশে তাকিয়ে হঠাৎ অরুর চোখ জোড়া জলজল করে উঠল। তন্ময়ের দিক ফিরে বলল, আপনি আমাকে ঘুরতে এনেছেন?
তন্ময়ের জবাব নেই, তবে আর চোখে ঠিকই অরুর হাস্য উজ্জ্বল চেহারায় কয়েকবার তাকিয়েছে। অরু তখন খুশিতে গদগদ। তন্ময়ের আর চোখে তাকানো লক্ষ্য করার সময় নেই। মান, অভিমান, মন খারাপ সবকিছু উধাও তার। একসময় অরুর কাঁধের ভারী ব্যাগটা তন্ময় নিচে হাতে নিল। মানুষের ভিড়ে অরু হারিয়ে যাচ্ছে দেখে ডান হাত নিচের হাতে নিয়ে ধরে রাখল। মধ্যবয়সী চাচা ফুলের ডালা নিয়ে বসেছে মাঝ রাস্তায়। অরু সেখানে দাঁড়িয়ে বলল, একটা কিনে দেবেন আমায়? তন্ময় একটা না বরং 10-12টা মিলিয়ে একটা বুকে বানিয়ে নিয়েছে। গোলাপ ফুলের বুকে হাতে নিয়ে অরু হাসতে লাগলো। হাসিতে তার চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। দুজন হেঁটে পৌঁছিয়েছে পশ্চিমের রেস্টুরেন্টে। অরুকে দুপুরের খাবার খাইয়ে সম্পূর্ণ বিকেল জুড়ে ঘুরিয়েছে তন্ময়। অরু মাঝে মধ্যে রাস্তায় থেমে এটা সেটা খাচ্ছে তো কিছু একটা কিনছে। পৃথিবীর সকল ধৈর্য যেন তন্ময়ের কাছে। আজ সে কিছুতেই অরুকে না বলেনি। অরু যা চাচ্ছে দিচ্ছে, যা বলছে করছে। বলা যায় আজকের দিনটা অরুর জীবনের সব থেকে সুন্দর দিন। আজকের তন্ময় অরুর জীবনের দেখা সব থেকে সুন্দর তন্ময়। রাতের 2টো বাজছে। তন্ময়কে শাহজাহান বাড়িতে দেখে কিং কর্তব্য বিমূঢ় উপস্থিত সকলেই। তাকে দেখে সবাই খুশি হবে নাকি চিন্তা করবে বুঝে উঠতে পারছে না। মোস্তফা সাহেব ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে বেরিয়ে এলেন। সাথে দৌড়ে এসেছে অরুও। দীপ্তর তন্ময় ভাইয়া চেঁচানো শুনে অরুর ঘুম ভেঙে গিয়েছে। সে আপাতত ঘুম ঘুম চোখ নিয়ে ফ্যাল করে তাকিয়ে তন্ময়ের দিকে। সুমিতা বেগম এবং মুফতি বেগম কি রেখে কি করবেন দেশে পাচ্ছেন না খুঁজে। রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসিয়ে দিয়েছেন দ্রুত। তন্ময় এসেই হাতের সব ডকুমেন্টস পেপারস টি টেবিলে ছুঁড়ে মারল। মোস্তফা সাহেব তখন টি টেবিলের সামনেই। এসব ডকুমেন্টস দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন ছেলে তার নিশ্চয়ই কোম্পানির আপ ডাউন সম্পর্কে জেনেছে। শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন। ছেলের চোখে চোখ না রেখে বললেন, বিজনেস নদীতে ভেসে যাক, তাতে তোমার কি? তোমার তো কিছু না। বাবার অল্প কিছু কথাতেই রেগে কোম্পানি ছেড়েছ। তোমার মা আমার কিছু কথায় ঘরবাড়ি ছেড়েছে, ভালো কথা। এখন কোম্পানি ভেসে যাক, ঘরবাড়ি উড়ে যাক। তন্ময় উল্টো দিকের সোফায় বসেছেন। ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, দাদার একটা কথায় তুমি শহর ছেড়েছিলে, আমি তো শুধু কোম্পানি ছেড়েছি। এখন তুমিও কি শহর ছাড়তে যাচ্ছ নাকি? আমার বাবার মতো অতটা চাইল্ডিশ আমি নই। আনোয়ার সাহেব মুখ চেপে হেসে উঠলেন। মোস্তফা সাহেব চোখ রাঙাতেই চেহারা শক্তপোক্ত করার মিথ্যা চেষ্টা করলেন। তন্ময় বলল, যোগ্যতা প্রমাণ করতে বলেছ, যোগ্যতা প্রমাণ করে দিলাম। তোমার টাকা পয়সা, দামি গাড়ি ব্যবহার না করে চলতে পেরেছি, অন্যের কোম্পানিতে চাকরিও করতে পারছি। তারপর ডকুমেন্টের ফ্রন্ট পেজ মেলে দিয়ে পুনরায় বলল, এইসব কিছু লিস্ট আমার চাই। গতকালের মধ্যে উল্লেখ্য সবগুলো কর্মচারীকে ডিসমিস করে দিব। একটা ইম্পর্ট্যান্ট মিটিং বসাবো, বাকি কথা আমি কালই বলবো। শুভরাত্রি। তন্ময় উঠে চলে যাচ্ছে। সুমিতা বেগম পিছু ডাকল, তন্ময়, মা আমার জন্য অপেক্ষা করছে, এক্ষুনি ফিরতে হবে চাচি। তন্ময় বেরিয়ে গেল। মোস্তফা সাহেব তখনও বসে ডকুমেন্টসের দিক তাকিয়ে। ওহির সাহেব ভাইয়ের পাশে বসলেন। বড় ভাইয়ের কাঁধে হাত রাখতেই মোস্তফা সাহেবের কাঁধে কাঁপা উপলব্ধি করতে পারলেন। মোস্তফা সাহেব তখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথাগুলো। ছেলের এসব কথাবার্তা বা কাজ একটা দিকে ইশারা করছে, তার ছেলে কাল থেকে নিজেদের কোম্পানিতে ফিরে আসবে। ওহির সাহেব হাসি মুখে বললেন, আমি ফ্ল্যাটের লোকেশন দিয়ে তন্ময়ের ম্যানেজারকে বলে দিচ্ছি গাড়ির চাবি নিয়ে সকালে পৌঁছে যেতে। মোস্তফা সাহেব মাথা দোলালেন। আনোয়ার সাহেব বললেন, এইভাবে একদিন বাড়িতেও ফিরে আসবে ভাই, আপনি চিন্তা করবেন না। মোস্তফা সাহেব তো তাই চান। সেদিনের ভুলের মাসুল তো 2 বছর ধরে শুনছেন। আর কত? আর পারছেন না তিনি। ছেলে স্ত্রী ফিরে আসুক, আপাতত শুধু এটাই তার চাওয়া। অরু তখনও দরজার দিক তাকিয়ে। ভ্যালেন্টাইন্সের সুন্দরতম তার তন্ময় বেশি দিন টিকল না। আহারে, কয়েকদিন আগে আবেগে আপ্লুত হয়ে কল দিয়েছিল বলে খুব বড়সড় ধমক খেয়েছে তন্ময় থেকে। ধমকে ধমকে অরুকে শেষ করে দিয়েছিল। অভিমানে সে আজ 2 দিন তন্ময়কে কল দেয়নি, কিন্তু 3 দিনের বেলায় ঠিকই কল দিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলল। একটু কথা বললে কি হয়? অনেক কিছু হয়।
যখন মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলেন তখন কেন কিছু হয় না? কারণ তারা মেয়ে ফ্রেন্ডস। আপনার কাছে তার গুরুত্ব বেশি? আপাতত কাজের গুরুত্ব বেশি। ফোন রাখ। আমারও তা আমারও তো পড়াশোনা আছে। আমি আমার পড়াশোনা থেকে আপনাকে বেশি গুরুত্ব দিই। দে না, কে করেছে? তাহলে আপনি আমাকে কেন গুরুত্ব দেন না? আমি একাই কেন আপনার এত গুরুত্ব দিই? আপনাকে নিয়ে এত ভাবি কেন? আপনি আমাকে একটু পছন্দ করেন না, আমাকে নিয়ে একটুও ভাবেন না। অরু নিজের কান্নার শব্দে তন্ময়ের মিষ্টি হাসির শব্দ মিস করে গেল। সে শুধু শুনল। ফোন রাখ। তন্ময় যেমন অরুর কান্নাকাটি শোনে না তেমন ভঙ্গিতে কল কেটে দিল। তারপর মাসখানেকের মধ্যে কলেজ প্রোগ্রাম শুরু হয় অরুর। প্রোগ্রাম শেষ করেই ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট শুরু হয়ে গিয়েছে তার। পড়াশোনার চিন্তা ভাবনা মাথায় গেঁথে আছে দেখে তন্ময়ের চিন্তা ভাবনা নিতে পারছে না। তাই ডিসিশন নিয়েছে কিছুদিন তন্ময়কে কল মেসেজ করে বিরক্ত করবে না। এভাবেও সে খেতে নিলে বা পড়াশোনায় ডুবলে পৃথিবীর সব কিছু ভুলে যায়, এমনকি তন্ময়কেও। কাল অরুর হায়ার ম্যাথামেটিক্সের এক্সাম। সন্ধ্যায় বই খাতা নিয়ে দৌড় লাগিয়েছে তন্ময়ের বাসায়। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আশায় আছে জবেদা বেগম দরজা খুলে দিবে, কিন্তু তার সামনে স্বয়ং তন্ময় দাঁড়িয়েছে। তন্ময়কে দেখে অরু অবাক হলো বটে, কিন্তু তার অবাক হওয়ার সময় নেই। সে তন্ময়কে সরিয়ে গটগট করে ঢুকে গেল ভেতরে। টেবিলে বই খাতা বিছিয়ে বসে পড়ল। যেসব ম্যাথ সে বুঝতে পারছে না খোলাখুলি তুলে ধরল তন্ময়ের সামনে। কিন্তু তন্ময়ের জবাব নেই। জবাব নেই কেন? অরু চিন্তিতভাবে মাথা ঘুরিয়ে তাকালো। তন্ময় বুকে দুহাত পেঁচিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। অরু ডাকলো, ভাইয়া। তন্ময়ের কাটা গায়ে যেমন নুনের ছিটা লাগলো, ছ্যাত করে উঠে অরুকে চোখ রাঙিয়ে হন হনিয়ে চলে গেল। আশ্চর্য, অরু বই হাতে তার পিছু ছুটেছে। দ্রুত ছুটতে গিয়ে পিছলে পড়তে নিয়ে পেছন থেকে তন্ময়ের টি শার্ট টেনে ধরল। ছিঁড়ে যাবার মতো শব্দ হলো মুহূর্তেই। অরু দ্রুত ছেড়ে দিল টি শার্ট। বোকার মতো চোখ মুখে আতঙ্কের ছাপ নিয়ে দাঁড়িয়ে রইল। ছেঁড়া টি শার্ট পরিহিত তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। মুখের সামনে ঝুঁকে প্রশ্ন করল, আমাকে ফ্রি পেয়েছিস? না তো। যখন তখন আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলিস, ভিজিয়ে দিস, এখানে সেখানে ধরিস। সেম টু সেম আমি করলে কেমন হবে? শোধবোধ হবে। আমি কি পানি নিয়ে আসবো? তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল। অরু আশেপাশে নজর বুলিয়ে খেয়াল করলো জবেদা বেগম কোথাও নেই। অরু উচ্চস্বরে ডাকতে লাগলো, বড়মা, ওই বড়মা। জবাব না পেয়ে অরু ভয় পেয়ে বলল, বড়মা কোথায়? দেখছি না কেন? বাইরে গেছে বুঝি? তন্ময়ের জবাব নেই। অরুর একটু খটকা লাগলো। তন্ময়ের নিশ্চয়ই মেজাজ ভালো নেই, রেগে আছে লোকটা। রেগে থাকলেই এমন নিশ্চুপ থাকে এবং জবাব দেয় না। অরু সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স বুঝতে পারছে না। ভেবেছে তন্ময় থেকে বুঝবে, তাই বাসার শিক্ষককে আসতে বলেনি। এখন তো মনে হচ্ছে আসতে বলতে হবে। অরু আবারও দৌড় লাগালো টেবিলে, বইপত্র গুছিয়ে নিল। সে এখন বাড়িতে গিয়ে চাচ্চুকে বলবে তার হোম টিচারকে এক্ষুনি আসতে বলতে। ম্যাথামেটিক্স যতটুকু পারবে বুঝিয়ে দিবে। অরু বেশ কিছু ম্যাথামেটিক্স কভার করে ফেলেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে চেঁচিয়ে উঠল। হুট করে ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকারে অরু ভীষণ ভয় পায়। বলা যায় তার ফোবিয়া আছে অন্ধকারে। বইপত্র ফেলে দৌড় লাগালো অন্ধকারের মধ্যে। সামনে যা পেয়েছে সেটাকেই চাপটে ধরল। তন্ময় ভাইয়া লাইট কিভাবে গেল? আমি কিভাবে বলবো? দেখে না কেন গেল? আমি ভয় পাই। পেতে থাক। মানে কথা বলেন না কেন? আমি কিন্তু কিন্তু কি করবি? অরু ভয়ে এক প্রকার তন্ময়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কিছুই করব না। আপনি প্লিজ দেখেন না কি হয়েছে, না হলে দরজাটা খুলে দেন, আমি বাসায় যাব। যা, ধরেছে কে তোকে? অন্ধকারে কিভাবে যাব? আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করেন। করবো না। তন্ময়ের তেরা তেরা কথা শুনে অরুর গলা শুকিয়ে কাটকাট। আচমকা তার গাল চেপে ধরল তন্ময়। ব্যথায় কুকড়ে উঠল অরু। এত শক্তি দিয়ে ধরেছে যে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আমি কিন্তু কেঁদে দিব। কেঁদে দে। আমি কিন্তু হাঁচি দিব। দে। নিজেকে সামলে নিয়ে বলল,
দেখুন না লাইট ফাইট আছে নাকি কোথাও। ছাড় আমাকে, দেখি গিয়ে। না না না, আমি ভয় পাই। এভাবেই চলুন। দিশেহারা অরু অনুভব করলো তন্ময় ঠাই দাঁড়িয়ে। তাকে যেতে না দেখে অরু বলল, কি হলো, চলুন। তোকে কল দিয়েছিলাম, ধরিস নাই কেন? আমার ফোন তো বড় চাচ্চু নিয়ে গেছে, পরীক্ষা শেষ না হওয়া অবধি আর দেবে না। তন্ময়ের জবাব এলো না। হঠাৎ তন্ময় তাকে ছেড়ে চলে গেল। অরু চিৎকার চেঁচামেচি করবে এর পূর্বেই ইলেকট্রিসিটি চলে এলো। বুকে থুথু ছিটিয়ে অরু আশেপাশে তাকালো। ভয় তার কলিজা শুকিয়ে গিয়েছিল। তন্ময় ফিরে এসে বলল, যা, টেবিলে বস। অরু দ্রুত পায়ে টেবিলে গিয়ে বসলো। তন্ময় এসে তার পাশে বসেছে। অরু নিজেকে পড়াশোনায় ডুবাতে তৈরি। হুট করে তার চোখ গেল তন্ময়ের গলায়। লোকটার গলার মধ্যে উঁচু হয়ে গেছে। এটাকে যেন কি বলে, কলার বোন। দেখতে খুব আকর্ষণীয় লাগছে। ইচ্ছে করছে ধরতে। অরু নিজের হাত জোড়া গুটিয়ে ফেলল। ওটা ধরলে তন্ময় তাকে চিন্তা মাটিতে পুঁতে দিবে। এভাবে হয়, বুঝেছিস? তন্ময়ের কণ্ঠে ভরকে গেল অরু। বাজে চিন্তা ভাবনায় বিভোর সে ম্যাথে মনোযোগ দেয়নি। তাহলে বুঝবে কিভাবে? নিজেকে মনে মনে বকাঝকা করে ভয়ে ভয়ে বলল, আরেকবার বুঝিয়ে দেবেন? তন্ময় তার হাতের কলম ফেলে দিল। চেয়ারে হেলান দিয়ে দুহাত বুকে গেঁথে তাকিয়ে রইল, যেন অরুকে খেয়ে ফেলবে। চিবিয়ে চিবিয়ে খাবে এক্ষুনি। চোখ পিটপিট করে অরু ধীরে বলল, আপনি আমাকে কেন কল করেছিলেন? তোর কি মনে হয় কেন করেছি? বকাঝকা করতে? থাপ্পড়ে দাঁত ফেলে দিতে। কল করে দাঁত ফোলানো যায় নাকি? সামনে আছিস, ফেলে দেখাবো? না না। গম্ভীর স্বরে তন্ময় বলল। চুপচাপ মনোযোগ দে। অরু রোবটের মতো মাথা দোলালো। সাবিহার ইদানিং অয়নের আপনি বলাটা পছন্দ হয় না। মনে হয় সে খুব বড় অয়নের। হ্যাঁ, অবশ্যই সাবিহা অয়নের বড়। তাই বলে কি বারবার মনে করিয়ে দিয়ে কাটা গায়ে নুনের ছিটে দিবে নাকি? আজকাল অয়নকে দেখা যায় না, খুব ব্যস্ত হয়ে গেছে। শুনেছে অয়ন তার বাবার বিজনেসে হাত লাগিয়েছে। কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছে সেখানকার বিজনেসের ফিনান্সিয়াল অবস্থা দেখতে। এখনো ফেরেনি। সাবিহা স্টেশনের সামনে দাঁড়িয়ে বারবার চারপাশে নজর দিচ্ছে, যেন উড়ে অয়ন তার সামনে উপস্থিত হবে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। ফোনে বেশ কয়েকবার নজর দিল। অয়ন কখনো ফোনে কল করেনি। বলা যায় তাদের কখনো ফোনে কথা হয়নি। সব সময় সামনাসামনি কথা হয়েছে। কিন্তু তার মন বলছে আজ অয়ন কল করবে, এবং মনের কথা সত্যি হয়ে অয়নের কল চলে এলো। দরজা লাগিয়ে সময় নিয়ে কল ধরল সাবিহা। খুবই নার্ভাস সে। অয়নের সাথে কথা বলতে গেলেই এক অদ্ভুত অনুভূতি হয়। লজ্জা সংকোচ জেঁকে ধরে তাকে। বারবার মনে করিয়ে দেয় অয়ন তার ছোট, সে অয়নের বড়। আর এই সম্পর্ক ভীষণ লজ্জাজনক। মানুষ হাসবে তার উপর, তাকে কথা শোনাবে। এই বিষয়গুলো মস্তিষ্কে এলে কিছুই আর ভালো লাগে না সাবিহার। ওপাশ থেকে অয়নের গভীর স্বর, সাবিহা, হুম। খেয়েছেন? সাবিহা মিথ্যে বলে দিল। হ্যাঁ। সত্যি? মাত্র 8টা? আপনি তো এত তাড়াতাড়ি ডিনার করেন না। আজ করেছি। মেনে নিলাম তাহলে আমাকে মিস করেছেন। অয়নের স্বরে দুষ্টুমির আভাস। সাবিহা বলল, না, মিস করছি না। প্রয়োজন নেই, আমি তো আপনাকে ভীষণ মিস করছি এবং হাড়ে হাড়ে উপলব্ধি করছি আগেকার রাজাদের কষ্ট। শুনেছি তাদের খুবই কষ্ট হতো সুন্দরী স্ত্রী ফেলে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভ্রমণে যেতে। আমি তো ভাই এক শহর ছেড়ে আরেক শহর গিয়ে পাগল হয়ে গেছি। সাবিহার ঠোঁটে চলে এসেছিল আমি কি তোমার স্ত্রী নাকি, কিন্তু সেটা ভাবতেই ভীষণ লজ্জা পেল। তাহলে বলবে কিভাবে? এই বিষয়ে কথা বলা অসম্ভব, পারবে না সে। বরং বলল, তোমার কাজ নেই? আছে তো, কিন্তু কাজের থেকে আপনি বেশি ইম্পর্টেন্ট। রাখি। না, একদমই না। আপনাকে কতটা মিস করছি জানেন? সাবিহা চুপ হয়ে রইল। অয়ন হেসে বলল, আপনার জন্য কি আনবো? কি চাই আপনার সাবিহা? কিচ্ছু না। শুনেছি আপনার নূপুর খুব পছন্দ। একদম না। তাহলে কানের দুল? না। নাকফুল? অয়ন। অয়ন হো হো করে হাসছে। পরপরই শোনা গেল একজন গম্ভীর স্বর, যেন কেউ ওপাশ থেকে অয়নকে ডাকলো। অয়ন বলল, ডাকছে,
রাখি এটি, হ্যাঁ? আচ্ছা। কল কাটার পূর্বে অয়ন বলে গেল। আই এম মিসিং ইউ এ লট। ফোনের দিকে তাকিয়ে রইল সাবিহা। মন প্রাণ মস্তিষ্ক শরীর সবকিছু হালকা লাগছে। একটা চাপা কষ্ট গায়েব হয়ে গিয়েছে বুক থেকে। এখন শুধু ভালো লাগা বিরাজমান। সাবিহার ভাবতেও লজ্জা লাগে, অতটুকু ছেলের প্রেমের কথায় সে অনুভূতি পায়। ভালো লাগার মন ছেয়ে যায় তার। অয়ন কি জানে সে কতটা দুর্বল করে ফেলেছে সাবিহাকে? সাবিহা ঠিক কতটা তাকে নিয়ে ভাবে জানে? কতটুকু অনুভূতি অনুভব করে আন্দাজ আছে ছেলেটার? সাবিহা অ্যাজ ইউজুয়ালি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়েছে। আপাতত বাসের অপেক্ষায়। সেলফোন হাতে নিয়ে কয়েকবার চেক করেছে। নো মিসড কল অর নো মেসেজেস। অয়নের সাথে তার গত বৃহস্পতিবার কথা হয়েছে এবং আজ বৃহস্পতিবার। 7 দিন ধরে তাদের কথা হয় না। সাবিহা নিজের মস্তিষ্ককে হারিয়ে মনের কথা শুনে চেঁচিয়ে একটা কল দিতে পারছে না। অবশ্য সে শত সহস্রবার একটা কল দেবার চেষ্টা করছে, কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না। কিছু একটা তাকে বাধা দিয়ে চলেছে, হয়তো তার বিবেক। এখনও সাবিহার মনে হয় অয়ন সম্ভবত কিছুদিন পর নিজের খামখেয়ালিপনা সূত্রে নিয়ে দূরে চলে যাবে, তাই যথাসম্ভব নিজেকে আঁকড়ে রেখেছে। অতল সাগরের গভীরে নিজেকে ভাসতে দিচ্ছে না। সামনে বাস এসে থেমেছে। সাবিহা উঠে গেল তাতে। জানালার সাইডে এসে বসলো। সুন্দর বাতাস বইছে। আজকের ওয়েদার বেশ রোম্যান্টিক। কানে ইয়ারফোন গুঁজে দিয়ে মনে তাকিয়ে রইল। বাস চলছে, বাতাস বইছে। বাস চড়তে সাবিহার সর্বদাই ভালো লাগে। ভালো লাগার বিশেষ কারণ জানালার পাশের সিট এবং দুর্দান্ত বাতাস অনুভব করা। হুট করে চোখ গেল নিচে। বাসের পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে। বাইকটা একদম তার দিকটাই ফলো আপ করছে। এক পর্যায়ে হেলমেটের মুখের সামনের কাঁচটা সরিয়ে মুখ তুলে তাকালো অয়ন। হাতের ইশারায় সাবিহাকে নামতে বলছে বাস থেকে। সাবিহা কানের ইয়ারফোন খুলে বেয়াক্কেলের মতো তাকিয়েই রইল। অয়ন এবার শব্দ করে চেঁচিয়ে পড়ল। নেমে আসুন। সাবিহা দ্রুত উঠে দাঁড়ালো। হেল্পারকে বলল সে এখানেই নেমে যাবে। বাস থামে তো। বাস থামতেই নেমে আসলো। অয়নও নিজের বাইক সাইড করে থামিয়েছে। সাবিহা এগিয়ে আসতেই অয়ন বলল, এতটা তাড়াহুড়ো করে এসে আপনাকে বাস স্ট্যান্ডের সামনে পেলাম না। আপনার বাসটা ধরতে কতটা পরিশ্রম করেছি জানেন? হেলমেট খুলে অয়ন বাইক থেকে নেমে এলো। সাবিহা বেশ কয়েকবার তাকিয়েছে অয়নের পানে। 1 সপ্তাহ না দেখেই তার মনে হচ্ছে অয়নকে সে বছর বছর ধরে দেখেনি। চোখের সামনে অয়নকে হেসে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিহার মনে হলো সে সপ্তাহখানেক ধরে এই দৃশ্যটি দেখার জন্য অপেক্ষায় ছিল। ঠিক অয়নের অপেক্ষায় ছিল। অয়ন দুষ্টু হাসি এঁকে বলল, আমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লেন নাকি সাবিহা? কান্না পাচ্ছে? আপনি কান্না করতে চাইলে কিন্তু করতে পারেন। আমার কাঁধ বুক সব আপনার জন্য ফ্রি। আপনি ইউজ করলে মাইন্ড করবো না। আমার কাছে আবার রুমালও আছে, চোখের পানি মুছেও দিতে পারবো। সাবিহা জবাব দিল না, তবে তার ঠোঁট জুড়ে হাসি বিচরণ করছে। অনুভূতির সাথে একটা অদ্ভুত ইচ্ছে জেগেছে মনে। অয়নকে জড়িয়ে ধরার ইচ্ছে, সেদিনের বৃষ্টির রাতের মতো। সাবিহার চোখে এখনো স্পষ্ট ভেসে ওঠে সেদিনের দৃশ্য। অয়নের শান্ত কথাগুলো তাকে আগলে ধরে রাখা, মাথায় ধীরে ছুঁয়ে চলা। সাবিহা চাই অয়ন তাকে আরেকটিবার ওভাবেই জড়িয়ে ধরুক। হুট করে অয়ন সাবিহার গালে স্পর্শ করলো। তখনকার দুষ্টু হাসি এখন আর নেই। কি হয়েছে? খারাপ লাগছে? সাবিহাকে মাথা দোলাতে দেখে চিন্তিত সুরে অয়ন বলল, কোথায়? মাথা ঘুরছে? দুপুরে খেয়েছিলেন? সাবিহার মনে পড়ল সে আজ লাঞ্চ করেনি। সকালের পর থেকে এখনো কিছু খায়নি। জবাব না পেয়ে অয়ন বলল, বাইক চড়তে পারবেন তো? সামনে রেস্টুরেন্ট একটা। সাবিহা উঠে বসলো বাইকে। অয়ন হেলমেট পরে বাইক স্টার্ট করেছে। সাবিহা নিজের 2 হাত অয়নের 2 কাঁধে রেখেছে। আনমনে দেখে চলেছে অয়নের কাঁধে রাখা তার হাত দুটো। তন্ময়ের নানি বাড়ির লোকজন সে হুট করে সিলেট থেকে চলে আসবে কে জানে। মুফতি বেগম তাড়াহুড়ো করে তাদের ড্রয়িং রুমে বসিয়েছেন। বাড়িতে কেউ নেই তিনি আর সুমিতা বেগম ছাড়া। কি করবেন এখন? কিভাবে সামাল দেবেন সবকিছু? জবেদা বেগম আর তন্ময় যে আলাদা থাকে তা তো তার জানেন না।
জানলে তুমুল ঝগড়া হবে। 5 ভাইয়ের একমাত্র আদরের বোন জবেদা বেগম যদি শোনে সেই আদরের বোন ঘরবাড়ি ছাড়া থাকে, সব কিছু ওলটপালট করে দিবে। দেখা যাবে সম্পূর্ণ শাহজাহান বাড়ি ভেঙে গুড়িয়ে ছারখার করে দিয়ে গেছে। মুফতি বেগম আর চোখে সুমিতা বেগমকে ইশারা করলেন। সুমিতা বেগম আড়াল হয়ে ভেতরে এলেন। দ্রুত কল করলেন আনোয়ার সাহেবকে, খুলে বললেন সব কিছু। শুনে আনোয়ার সাহেবও দোটানায় পড়লেন, কিছু একটা করবেন বলে কেটে দিলেন। এদিকে আজ শাহজাহান বাড়ি এসেছে তন্ময়ের নানি জয়তুন নেসা এবং তন্ময়ের বড় মামা মামি এবং ছোট মামা মামি, সাথে তাদের ছেলেমেয়েরা তো আছেই। জয়তুন বেগম বারবার তার মেয়ে এবং নাতি নাতনির কথা জিজ্ঞেস করে চলেছেন। মুফতি বেগম বানিয়ে বললেন, তন্ময় তো অফিসে, সাবিহা এক্সাম দিতে গিয়েছে, ভাবি একটু বেরিয়েছে, সবাইকে কল করছি, এক্ষুনি চলে আসবে। জয়তুন বেগম বিড়বিড় করে বললেন, আমার সানাটাকে কল করে আসা উচিত ছিল। তিনি চশমা ভালোভাবে পরে নিচের বাটন ফোন ঝুলি থেকে বের করলেন। খুঁজে খুঁজে নিচের নাতির নাম্বারে ডায়াল করলেন। রিং হচ্ছে কিন্তু রিসিভ হয়নি। নাতি তার ব্যস্ত ভেবে দ্বিতীয়বার কল করলেন না। এর মধ্যে সুমিতা বেগম তাদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফেলেছেন। টি টেবিলে নাস্তা সাজিয়ে তাদের সামনে বসেছে। গল্প স্বল্পের মাধ্যমে তাদের ব্যস্ত রাখার অমায়িক প্রচেষ্টা চলছে। আধা ঘন্টার মাঝে মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব চলে আসেন। বাড়িতে ঢুকেই সালাম জানালেন। জয়তুল বেগম সালামের জবাব দিলেন। তারপর কড়াকড়ি দৃষ্টিতে মোস্তফা সাহেবকে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এমন শুকিয়ে গেছো কেন বাবা? তোমার বউ বাচ্চা তোমাকে ছেড়ে চলে গেলে না এমন সকালে কাজে দিবে? মোস্তফা সাহেব কেশে উঠলেন। শাশুড়ির খোঁচা মেরে কথা বলার অভ্যেস আর গেল না। তার ছেলেরা ঠিক তার নানির মতো হয়েছে, স্বভাবও ঠিক তার মতো পেয়েছে। দুজন একই নৌকার মাঝি। ঘুরে ফিরে এটা সেটা নিয়ে খোঁচাবে মোস্তফা সাহেবকে। তিনি এগিয়ে এসে উল্টো পিঠের সোফায় বসলেন। প্রশ্ন করলেন, আসতে সমস্যা হয়নি তো মা? এখান থেকে এখানে আসতে আবার কিসের সমস্যা? শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো দেখাই তোমার উপর নজর দিতে আইলাম। তা কই আমার সানা, দেখি না কে? মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শাশুড়িকে সত্যিটাই বলতে হবে। কতক্ষণই বা লুকিয়ে রাখতে পারবেন সবকিছু? আজ না হয় কাল তো জেনেই যাবে। নিজেকে প্রস্তুত করছেন সবকিছু সত্যি বলার জন্য। নিজের উপর সম্পূর্ণ দোষ নিয়ে নেবেন। অবশ্য বেশিরভাগ দোষ তারই। আসলে মা, এমন সময় গাড়ির শব্দ পাওয়া গেল। পরপরই তন্ময় দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকছে। আশ্চর্যজনকভাবে পেছনে জবেদা বেগম। তাদের দেখে চমকে সম্পূর্ণ শাহজাহান পরিবার। মুফতি বেগমের নয়নচোরা ছলছল করছে। দৌড়ে ভাবিকে ধরতে যাবে পূর্বেই সুমিতা বেগমের টান অনুভব করলেন। নিজেকে সামলে পরপরই আলগোছে রান্নাঘরের দিকে ছুটলেন। এখানে থাকলে তিনি সব কিছু নিজের আচার আচরণেই বুঝিয়ে দিবেন। এদিকে মোস্তফা সাহেব ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিকে, তারপর ছেলের দিকে। তন্ময় আপাতত জয়তুন বেগমের কোলে মাথা রেখে আছে। জয়তুন বেগমের চিন্তিত ভ্রুচোরা শান্ত হয়ে এলো। মনের খটকাগুলো নিমেষেই মিশে গিয়েছে। নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, এমন শুকাই গেলি কেমতে? তুমি আসছো না, এখন মোটা তাজা করে দিয়ে যাবা। তার বলতে? তন্ময়ের মামা আফরিন সাহেব পাশেই বসে গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, মা বেড়াতে এসেছেন কিছুদিনের জন্য। তিনি মেয়ের জামাই নাতি নাতনিদের মিস করছিলেন। নিয়ে আসলাম শত ব্যস্ততার মধ্যে, কিন্তু এখন আমাদের বাড়িতে ফিরতে হবে। বাড়িতে সব কিছু ফেলে এসেছি। মোস্তফা সাহেব তাদের থাকার জন্য বলেছেন অনেকবার, কিন্তু থাকতে পারবেন না জানালেন। কাজকর্ম পড়ে আছে বাড়িতে, সেখানে তাদের প্রয়োজন। অগত্যা মোস্তফা সাহেব এবং তন্ময় বেরিয়ে এসে তাদের গাড়িতে উঠিয়ে দিয়েছেন। গাড়ি চোখের সামনে থেকে যেতেই তন্ময়ের দিকে ফিরলেন মোস্তফা সাহেব। কিছু বলতে চান কিন্তু বলে উঠতে পারছেন না। আসলেই তার প্রত্যাশার বাইরে সব কিছু ঘটেছে। কল্পনাও করতে পারেননি তন্ময় আর জবেদা বেগম এভাবে চলে আসবে। ভেতরে যেতে নিয়ে তন্ময় বলে গেল, কয়েকদিনের সুযোগ আছে, মিটমাট করে নাও। নানি চলে গেলে মা ফিরতে চাইলে কিন্তু আমি তাকে মানাবো না, ফিরিয়ে নিয়ে যাব।
মোস্তফা সাহেব কিছুক্ষণ থমকে রইলেন। ছেলের কথাগুলো বুঝতে পেরে পরপরই নিঃশব্দে হেসে উঠলেন। সুখময় অনুভূতিতে বুক ভরে উঠছে তার। সন্তান স্ত্রী বাড়িতে আছে ভাবতেই আনন্দে তার চোখ জোড়া ভিজে উঠেছে। নিজেকে সামলে নিয়ে তন্ময়ের পেছনে তিনিও ভেতরে এলেন। জবেদা বেগম নিজের মায়ের পাশে বসে, জয়তুন বেগম মেয়ের চোখ মুখ ছুঁয়ে বলছেন। মুখটা এমন শুকিয়ে গেছে কেন? দীপ্ত সোফার পেছন থেকে বলল। তোমাকে দেখে মুখ শুকিয়ে গেছে বড় মায়ের। হাসির ছড়াছড়ি পড়ে গেল ড্রয়িং রুমে। ওরও মাত্র নিজের রুম থেকে বেরিয়েছে। সে ঘুমিয়েছিল কলেজ থেকে ফিরে, তাই ড্রয়িং রুমের হাসাহাসির কারণ জানে না। উকি ঝুঁকি মেরে তন্ময়কে দেখে স্তব্ধ খেয়ে গেল। তারপর তার চোখ গেল সোফায় বসে থাকা জবেদা বেগমের উপর, তারপর গেল জয়তুন নিসার উপর। আলাপ আলোচনায় ব্যস্ত তারা। ওরও নিজের দিকে তাকালো। চুল এলোমেলো, কাপড় চোপড় কুঁকড়ে আছে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটেছে। ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখল ড্রয়িং রুমে কেউই নেই। রান্নাঘরে গিয়ে প্রথমে সুমিতা বেগমকে প্রশ্ন করল। কি হয়েছে মা? সুমিতা বেগম সব কিছু খুলে বললেন। বলতে বলতে তিনি রাতের রান্না বসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগেই ওহির সাহেব বাজারে গিয়েছেন। জয়তুন বেগমের পছন্দের সব কিছু রান্না হবে আজ। আর রান্না অবশ্যই জবেদা বেগম করবেন। করতে না চাইলেও তাকে দিয়ে জোরপূর্বক রান্না করাবেন। অরু বলল। তার মানে তন্ময় ভাই বড় মা এখন থেকে বাড়িতেই থাকবে? যতদিন তোর নানি আছে ততদিন থাকতে বাধ্য, তারপর না হয় আমরা আটকে রাখার চেষ্টা করব। ঠিক আছে মা, এবার তাদের বেরোতেই দিব না। তন্ময়ের জন্য কফি বানিয়েছি, দিয়াই। ছেলেটা আমার হাতের কফি খায় না কত বছর হয়ে গেল। অরু কফি হাতে উপরে উঠে এলো। তন্ময়ের তালামারা রুম আজ খোলা। লোকটা নিশ্চয়ই ভেতরে। ওরও পা টিপে টিপে উকি ঝুঁকি দিল। বুক ধুকপুক করছে ভীষণভাবে। আনন্দে বাকরুদ্ধ হয়ে বসেছে হৃদয়। আবারও তন্ময় আর সে একই ছাদের নিচে বসবাস করবে ভাবতেই ওরও শ্বাস আটকে আসছে। পেছন থেকে শব্দ শুনে কেঁপে উঠল। হাতের কফিটাও পড়ে যেতে নিচ্ছিল ভয়ে। বুকে থুতু ছিটিয়ে ঘুরে দাঁড়ালো। তন্ময় ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে তার দিকে তাকিয়ে। উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আপনার জন্য কফি। তন্ময় কফিটা নিয়ে নিচের রুমে ঢুকে গেল। ওরও ঢোকার অনুমতি না পেয়ে মাথাটা ঢুকিয়ে দেখতে লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন রূপ, ঠিক যেমনটা তন্ময় থাকলে থাকতো। মোস্তফা সাহেব তো প্রতিদিন কাজের লোক দ্বারা রুমটা পরিষ্কার করিয়ে রাখেন। আজও সকালে পরিষ্কার করানো হয়েছিল। দরজায় হেলান দিয়ে মাথা ঢুকিয়ে রাখা অরু হুট করে বেসামাল ভঙ্গিতে পড়ে গেল। পড়বে না? তন্ময় হঠাৎ করে দরজা টেনে মেলে দিয়েছে। শব্দ করে ফ্লোরে পড়ে আর্তনাদ করে উঠল অরু। কোমরটা শেষ তার। কাঁদো কাঁদো চেহারা নিয়ে মাথা তুলে দেখল তন্ময় তার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। লোকটার এক টুকরো মায়া নেই অরুর জন্য। নিষ্ঠুরভাবে দাঁড়িয়ে দেখে যাচ্ছে তার নির্মম অবস্থা। অরু নাক ফুলিয়ে পড়ে রইল। তন্ময় তাকে ধরে না ওঠালে সে উঠবে না, এভাবেই পড়ে থাকবে। এক পর্যায়ে তন্ময় বলল। উঠছিস না কেন? আপনি সাহায্য কেন করছেন না? তন্ময় পাশে চেয়ার এগিয়ে দিল সামনে। এটা ধরে উঠতে বলছে যেমন। অরু রেগে নিজেই উঠে দাঁড়ালো এবং হন হনিয়ে গেস্ট রুমের দিকে চলল। গেস্ট রুমে জয়তুন বেগম থাকবেন। তার সাথে অরুর ভালো সম্পর্ক। দেখা সাক্ষাৎ হলেই দুজনের গোপন আলাপ আলোচনা হয় প্রায়শই। মাঝে মধ্যে গল্পে মশগুল হয়ে থাকে। আজও তাই ঘটতে চলেছে। 9টায় ডাইনিং সাজানো হয়েছে। ঘ্রাণে আশপাশ মো মো করছে। সুগন্ধে মাতোয়ারা হয়ে সবাই ডাইনিংয়ে বসে পড়েছে দ্রুত। ওরও সর্বপ্রথম এসে বসেছে। পরপর দীপ্ত, সাবিহা, রবি, আকাশ। জয়তুন বেগমকে ধরে এনেছে তন্ময়। সে তার নানির পাশেই বসল। ওহির সাহেব, আনোয়ার সাহেব উল্টো পাশে বসেছেন। সকলের শেষে এসেছেন মোস্তফা সাহেব। তার চোখ মুখ থমথমে, তবে তাতে মুগ্ধতা বিরাজমান। কতটা হাসি খুশি তিনি, সেটা অবশ্যই তার মুখমণ্ডলে ভেসে উঠেছে। আজকের সম্পূর্ণ রান্না জবেদা বেগম একা হাতে করেছেন। বলা যায় 2-2.5 বছর পর এই রান্নাঘরে পা রেখেছেন তিনি। সকলের জন্য রান্না করছেন 2 বছর পরে। খেতে নিয়ে আর চোখে সকলেই জবেদা বেগমকে দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না জয়তুন বেগমের উপস্থিতির কারণে।
সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, তাই তো মুখ বন্ধ করে চেটেপুটে খেয়ে যাচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নিতে বসেছেন ড্রয়িং রুমে। এক পর্যায়ে জয়তুন বেগমের ঘুম ধরেছে বিধায় তিনি বললেন, রাত হয়েছে, আমি ঘুমাই গিয়ে। বলতে বলতে উঠে দাঁড়িয়েছেন জবেদা বেগমও উঠে দাঁড়ালেন মায়ের সাথে, তাকে সাথে নিয়ে যাবেন উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে জয়তুন বেগম বললেন, জামাইয়ের শরীর ভালো দেখাইতেছে না, দেখ কিছু লাগবো নি। তারপর তিনি নিজেই একা যেতে পা বাড়িয়েছেন। অরু দৌড়ে জয়তুন বেগমের কাঁধ ধরে তাকে যেতে সাহায্য করেছে। এখন জবেদা বেগমকে তো নিজের রুমেই যেতে হবে, কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। সোফায় বসে চুপচাপ। মোস্তফা সাহেবও তাকে তাড়া দিচ্ছেন না বা রুমে আসতেও বলছেন না। এদিকে তাদের দুজনকে একা রেখে সবাই সবার মতো নিজেদের রুমে চলে এসেছে ঘুমোতে। তন্ময় মাত্রই নিচের রুমে দরজা লাগাতে নিচ্ছিল, পূর্বেই অরু দৌড়ে ঢুকে গেল বইপত্র নিয়ে। আজ সে এই বইপত্রের ছুতোই তন্ময়ের সাথেই থাকবে, একদম যাবে না। না না না, তন্ময় বিরক্তির হাবভাব নিয়ে বলল, এসব কি হচ্ছে? আমাকে একটুখানি পড়াবেন? মনের দিক দিয়ে অরুর কথার মানেটা দাঁড়ায়, আমাকে একটুখানি আপনাকে দেখতে দিবেন? তন্ময় গম্ভীর মুখে বলল, কাল সন্ধ্যায় পড়তে আসবি, এখন রুমে যা। একটুখানি। বলতে বলতে অরু তন্ময়ের নরম বিছানায় লাফিয়ে বসল। পরপর অনুভব করলো সে কিছুর উপরে বসেছে। উঠে দাঁড়িয়ে সেটা হাতে নিল, এবং এটা কি চিনতে অরুর বিন্দুমাত্র সময় লাগলো না। এটা তো আন্ডারওয়্যার, কালো রঙের আন্ডারওয়্যার। অরু সেটা ভালো মতো দেখার সৌভাগ্য পেল না, কারণ তন্ময় মুহূর্তেই তার হাত থেকে কেড়ে নিয়েছে। তারপর ধমকে উঠল, নিজের রুমে যা এক্ষুনি। অরু কষ্ট পেল। এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া কি সে ধরতে চেয়েছে নাকি? নিজেই সেধে বিছানায় রেখে তাকে ধমকায়। ধমকানোর বাহানা চাই শুধু। নিজের বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় আরেকবার উকি দিয়ে পড়ল, দেখে ফেলেছি। তন্ময় তাড়া দিতেই দৌড়ে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। জয়তুন বেগমের আসার একটি বড়সড় কারণ রয়েছে। কারণটা আজ সকালে ব্রেকফাস্টের পর খোলসা করবেন ভেবেছেন। ব্রেকফাস্ট করতে শাহজাহান পরিবার টেবিলে বসেছে। জবেদা বেগম এবং সুমিতা বেগম খাবার সার্ভ করছেন। মোস্তফা সাহেবের প্লেটে ব্রেড দিতে গিয়ে থেমে যান জবেদা বেগম। আগে সর্বদাই তিনি স্বামীকে ব্রেড দেওয়ার পূর্বে জিজ্ঞেস করে নিতেন, ব্রেড ভেজে দেব? জিজ্ঞেস করারও কারণ আছে বটে। মোস্তফা সাহেব প্রায়শই ভাজা ব্রেড খেতে পছন্দ করেন ব্রেকফাস্ট হিসেবে। সেই সূত্রে আজও জবেদা বেগমের অভ্যেস রয়েই গিয়েছে। জিজ্ঞেস না করলে যেন তিনি শান্তি পাবেন না। শেষমেশ ধীরে প্রশ্ন করলেন, ব্রেড ভেজে আনবো? মোস্তফা সাহেব হালকা মাথা দোলালেন। দ্রুত ভঙ্গিতে জবেদা বেগম রান্নাঘরে ছুটলেন। বাকিরা নিজেদের খাবার নিজেই নিয়ে নিচ্ছে। যেমন ওরও 4টি ব্রেড প্লেটে নিয়েছে। একটা ব্রেডে ভাজা ডিম রেখেছে ভালোভাবে। ডিমের উপর দিয়েছে সয়া সস, তার উপর আবারও ডিম, তারপর আবারও সয়া সস, তার উপর পিস পিস করে কাটা 3টি শসা। ব্যাস, এগুলোর উপরে আর একটা ব্রেড দিয়ে চেপে নিয়েছে। দুহাতে সেটা মুখে তুলবে তখন অরুর ঘুম ঘুম চোখ গেল পাশে। তার পাশেই তন্ময় বসে কাঁটা চামচ দিয়ে ডিম ব্রেড খাচ্ছে। এত সুন্দর হাবভাব নিয়ে ক্লিনভাবে খাচ্ছে যে অরুর বুকের বাম পাশে ব্যথা করছে। এতটা পারফেক্ট হয়ে কি হবে? এত পারফেক্ট লোকটাকে কি অরুর সাথে মানাবে? মানাবে না। অরুর আজকাল মনে হয় তন্ময়ের পেছনে তার সরল অনুভূতিগুলো বিসর্জন করা নেহাতি পাগলামি। কোথায় তন্ময় আর কোথায় সে? তন্ময় তো তাকে এই জীবনে পছন্দই করবে না। ভাবতে ভাবতে অরু তার বানানো বার্গারে বড় একটা কামড় বসালো, পরপর আর একটা, মোট 4 কামড়ে পুরোটা শেষ করে ফেলল। তারপর আর একটা বার্গার বানানোর জন্য তৈরি হচ্ছে। একইভাবে বার্গার বানিয়ে এটাও 4 কামড়ে শেষ করে ফেলেছে। ডাইনিং টেবিল হতে সকলের শেষে অরু উঠল। তখন বাড়ির সদস্যরা ড্রয়িং রুমে বসে, কারণ জয়তুন বেগম কিছু কথা বলবেন বলে জানিয়েছেন। তন্ময়ের হাতে পানির গ্লাস, সে এটা এক্স্যাক্টলি কেন নিজের হাতে রেখেছে অজানা, তবে হুট করে গ্লাস অরুর হাতে ধরিয়ে দিল।
ওরু বোকার মতো কিছুক্ষণ গ্লাসের দিকে তাকিয়ে থেকে এক টানে পানিটুকু খেয়ে বসলো। মনেই ছিল না যে সে পানি খায়নি। এখন কি সে তন্ময়কে ধন্যবাদ জানিয়ে বকা খাবে, নাকি এক গ্লাস পানি দিয়ে বকা খাবে? অবশেষে ওরু ডিসিশন নিয়েছে সে কোনো বকাই খাবে না। তন্ময়কে সোফায় বসতে দেখে খালি গ্লাস আলগোছে দীপ্তর পেছনে রাখলো। যদি পানির কথা জিজ্ঞেস করে ওরু বলবে দীপ্ত খেয়ে নিয়েছে। মোস্তফা সাহেব ঘড়ির কাঁটায় চোখজোড়া ঘুরিয়ে বললেন, মা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যদি তাড়াতাড়ি। মোস্তফা সাহেবকে কথা শেষ করতে দিলেন না জয়তুন বেগম। নিজের ছুলি হাতাতে হাতাতে বললেন, তাড়াতাড়ি? কিসের তাড়াতাড়ি? তাড়াতাড়ি নাই কোনো। কাজকর্ম ফেলা দিয়া এইখানে আইসা বসো। এই যে আমার পাশে বসো।